তো আজকে আমাদের পডকাস্টে আছে আহ, আমার ওয়ান অফ দ্য ক্লোজেস্ট স্টুডেন্ট, আমার কাছে 3 বছর পড়েছে, সায়েম মাইতি। সায়েম আমি যে স্কুলে ইনিশিয়ালি চাকরি করতাম সেখানে স্টুডেন্ট ছিল ক্লাস 9 থেকে। আমি ওকে চিনি ক্লাস 8 আর 9 থেকে চিনি। 9টাও আমার কাছে স্কুলে পড়ে। ক্লাস 10 থেকেও আমার ইনস্টিটিউশন ক্লাস 2 পড়তো। 11-12-এ আমি ওকে যতটা পেরেছি হেল্প করেছি, আর অবভিয়াসলি খুব স্টুডিয়াস স্টুডেন্ট, ভালো student। আজকে আহ, ওর থেকে কিছু ওর এক্সপিরিয়েন্স প্রথমেই বলে দিই। আমি পডকাস্টগুলো ডিফারেন্ট ভিউজ আর ডিফারেন্ট কোশ্চেন নিয়ে করার চেষ্টা করছি। স্যাম এমন একজন স্টুডেন্ট যার ম্যাথস ছিল না, ও ওটাকে ম্যানেজ করে সামহাও কোনোভাবে, খুব ভালোভাবে ম্যানেজ করে। ম্যানেজ করার পরে ও নিট অ্যাজ ওয়েল অ্যাজ যেই মেন দুটোতেই ভালো রেজাল্ট করে। ম্যাথ না থাকে তো যেই মেনে বসে, যেই মেনে রেজাল্ট করে, এমনকি যেই অ্যাডভান্সও কোয়ালিফাই করেছিল। নিটেতেও 614 মার্কস পেয়েছে, যদিও সেটা আমার এক্সপেকটেশনের থেকে অনেকটাই কম। কেন কি, প্রথমবার যখন নিট হচ্ছিল ওর অ্যারাউন্ড 700 মার্কস আসছিল, যেটা আমি নিজে ক্যালকুলেট করেছি। ওই যে ইনস্টিটিউটে পড়ে আকাশে পড়তো, তো আকাশের টিচারও ক্যালকুলেট করে 700 পেয়েছিল। তো সেখানে আমার কাছে শকিং, কেন কি আমি এক্সপেক্ট করেছিলাম সায়াম খুব ভালো, অ্যাটলিস্ট 1000, নিয়ার অ্যাবাউট 1000 র্যাঙ্ক করবে, 1000-2000 মধ্যে। সেখানে একটু র্যাঙ্কটা বেশি হয়েছে, বাট ঠিক আছে, আমি জানি যে ও নিজেকে রিকভার করে আরো আরো পরেতে অনেক অনেক এগিয়ে যাবে। তো আমি সায়ামকে ডাকবো। ওয়েলকাম সায়াম, প্লিজ। আচ্ছা সায়াম, বল, তোকে আমি অনেক ছোট থেকে চিনি, যখন তুই খুবই ছোট। মানে তুই আর সৌনক, তোদের একটা খুব ভালো পেয়ার ছিল। সৌনক মানে সৌনক দাস না, সৌনক মজুমদার। সৌনক দাস যেই অ্যাসপিরেন্ট, সৌনক মজুমদার নিট অ্যাসপিরেন্ট। তো দুই সৌনকই খুব ভালো স্টুডেন্ট। তো সৌনকের কথা আসতে বলি, তুই আর সৌনক দুজনে খুব ভালো ক্লোজ ফ্রেন্ড, ক্লোজেস্ট ফ্রেন্ড আমি স্কুলে প্রথম থেকে দেখতাম। দুজনের মধ্যে একটা হেলদি কম্পিটিশন, খুব ভালো কম্পিটিশন। আর দুজনে দুজনকে মানে কি বলবো, আহ, এ ওর থেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতো সবসময়। তো আমি হোয়াই নিট বা তুই নিটের প্রিপারেশন কিভাবে স্টার্ট করেছিস এইসবের থেকেও আমি এটা বলবো যে তোর আর সৌনক, মানে সৌনক পর্যন্ত, আমি সৌনককে পডকাস্টে নিয়ে আসবো। তোদের দুজনের এই যে একটা কম্পিটিশন একদম ইনিশিয়াল ডেজ থেকে, এটা তোকে কিভাবে হেল্প করেছে? আর তুই ইনিশিয়াল ডেজে কিভাবে সৌনককে দেখে ইন্সপায়ার হতিস, বা সৌনককে আমি জিজ্ঞেস করবো সৌনক তোকে দেখে কিভাবে ইন্সপায়ার হতো। দুজনেই রেজাল্ট খুব ভালো, দুজনেই নিট পেয়ে গেছিস এবারে। তো আমাকে আগে ওইখান থেকে শুরু কর, যেহেতু আমি তোকে ইনিশিয়াল ডেজ থেকে চিনি, আমি সেই জন্য ইনিশিয়াল ডেজ থেকে স্টার্ট করছি। স্বরাগ আমার ভালো ফ্রেন্ড। একটু জোরে বলবি। স্বরাগ আমার এমনিতে খুব ভালো ফ্রেন্ড। ওর স্টার্টিং ক্লাস 5 থেকে, যখন আমি ডন বসকোতে এসেছিলাম ফার্স্ট, তখন থেকে, ফার্স্ট ইয়ার থেকে। তো আমার মনে হয় ফ্রেন্ডশিপটা রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট নর্মালি এই কম্পিটিটিভ এক্সামের এরাতে, বিকজ অনেকটা মেন্টাল প্রেশার থাকে। তো কিছু একটা ভালো যদি ফ্রেন্ড থাকে তাহলে তার সঙ্গে কিছু, মানে আমার আপস অ্যান্ড ডাউনস ওটা বলা যাবে, প্লাস কেমন করে ইমপ্রুভমেন্ট হবে, মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটা, সেটাও করা যাবে। মানে শোনা অ্যাটলিস্ট যেখানে যেখানে কোথাও টপিক্স যদি মানে যদি কোনো যদি টপিক বুঝ থাকতো তাহলে সেই টপিকটা বলে দিত, বা ও যদি কোনো আগে থাকতো, বাট আমার একটা ইন্সপিরেশন থাকতো সবসময় যে ওর একটা যে রেঞ্জ, ওই মার্কসের রেঞ্জে আসার সময় যখন আমি যখন হাই আসতাম তখন ও ওটা ইমপ্রুভমেন্টটা করার চেষ্টা করতো। তো ওরকম ভাবে একটা সিম্বায়োটিক রিলেশনশিপের মতো। হ্যাঁ, মানে আমিও দেখেছি, আমি যখন স্কুলে ছিলাম, মানে ক্লাস 9-10-এর কথা বলছি, ওরা 9-10 দুজনে আমার কাছে অ্যাডভান্স করতো। তো আমাকেও জিজ্ঞেস করা যে স্যার ওর কোন চ্যাপ্টার চলছে, আবার এই জিজ্ঞেস করছে ওর কোন চ্যাপ্টার চলছে, ও কেমন করছে, অনেকটা হয়ে গেছে নিশ্চয়ই। দুজনের মধ্যে খুব ভালো বন্ডিং, কিন্তু স্টিল দুজনে দুজনকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতো। এতে কি হতো যে একটা হেলদি রিলেশন, বাট একটা কম্পিটিভ রিলেশন। তো এইটা খুব দরকার। হ্যাঁ, এটা কারণ আমার আমার স্পেসিফিক্যালি বেশি দরকার, কারণ আমি যে স্কুলে যখন ফার্স্টে জয়েন করেছিলাম তখন স্টুডেন্ট কাউন্টটা অনেক কম ছিল, নর্মাল এতটা কম্পিটিশন ছিল না তখন। তাহলে একটা মানে দু চারটে খুব ভালো ফ্রেন্ড বানিয়ে যখন তার সঙ্গে কম্পিটিশন করবো, আর অ্যাটলিস্ট ওরা মানে অফেন্ড হতো না। তো এটা খুব মানে হেল্প করতো আমাকে। না, আমি আরো একটা জিনিস দেখেছি, অনেক পেরেন্টদের মাইন্ডসেট থাকে যে কোনো স্টুডেন্ট হয়তো ভালো করছে, তো মানে একটু সেলফ সেন্টার্ড হয়ে যান। তো এটা আমি সৌনক বা সায়াম দুজনের বাড়ির সাথে আমি খুব ক্লোজ। দুজনের মায়ের মধ্যে খুব ভালো বন্ডিং। মানে আমি এরকম হয়েছি যে পড়াচ্ছি বা সৌনকের মা জিজ্ঞেস করছেন, বা ইনফ্যাক্ট সংযুক্তা, আমি সংযুক্তার মায়েরও বলবো, মানে একটা ভালো বন্ডিং থাকলে, ফ্যামিলিতেও যদি বন্ডিং থাকে, সেখানে কেউ একটা ভালো হেলদি ডিসকাশন হয় কেমন পড়ছে না পড়ছে, আর ইমপ্রুভমেন্টের একটা অনেক জায়গা থাকে। আমার মনে হয় তোদের বাড়ির মধ্যে খুব ভালো বন্ডিং, সেটাও তোদেরকে অনেক হেল্প করেছে। আজকেই কথা হয়েছিল মায়ের সঙ্গে। তো এটাও এটাও অনেক হেল্প করে। মানে অনেক প্যারেন্ট হয়তো হেজিটেট করেন যে না, বন্ডিং হওয়া উচিত কিনা। যদি ভালো বন্ডিং থাকে দুজন স্টুডেন্টের মধ্যে যারা অ্যাজ পার সেম লেভেলের,
বন্ডিং ওইভাবে হয় না, তাও মানে যদি হয় তো ইন দ্যাট কেস সেটাও অনেক ক্ষেত্রে ইমপ্রুভ করে। আচ্ছা স্যাম, তো আবার ওই নর্মাল কোশ্চেনে আসি। ওয়াই নিট, কেন তুই নিট অ্যাটেম্প করেছিস, বা মানে তোর তুই কখন থেকে ভাবলি, মানে ওয়েন ডিড ইউ থট অ্যাবাউট নিট? নিট আমার চুজ করার জন্য হচ্ছে ফর্মাল রিজন। একটু জোরে বলিস। নিটটা চুজ করার জন্য আমার কিছু ফর্মাল রিজন আছে আর পার্সোনাল রিজন আছে। ফর্মাল রিজন তো এটাই হলো যে নিটের এখন মানে ডক্টরের কোনো ডিমান্ড কখনো কম হয় না। এই ইন্ডিয়ার মতো কান্ট্রিতে অনেক পপুলেশন প্রেশার থাকে, তো হেলথ একটা খুবই ক্রাইসিস পড়ে যাচ্ছে এই টাইমে, স্পেশালি এই টাইমে। তো কিছু টেকনোলজিস, নিউ টেকনোলজির সঙ্গে ডক্টরসকে কোপ আপ করার অনেক দরকার আছে। তো ওরকম কাটিং এজ টেকনোলজির সঙ্গে আমি একটা ইনোভেশন করতে চাই, মানে এরকম মেডিকেল ফিল্ডে। তো ওইটা একটা রিজন হলো। আর একটা জব সেফটি বলে একটা থাকেই, অনেক ডিমান্ডেবল জব এটা। আর একটা আর পার্সোনাল রিজন হচ্ছে একটা আমার বায়োলজির উপরে একটা ইন্টারেস্ট ছিল, মানে ম্যাথ আর বায়োলজি দুটোই ইন্টারেস্ট ছিল, বাট আমি ক্লাস 9-10 থেকে বুঝতে পারি যে বায়োলজির দিকে আমার ইনক্লাইন হওয়া একটু বেশি হেল্পফুল হবে, আর ওটা একটু বেশি ইল্ড করবে আমাকে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি। ক্লাস 11-এ, ক্লাস 10-এ স্যাম পড়তো। ক্লাস 11-এ যখন ও মানে আবার 11-এ এলো, মানে 11-এ যখন পড়ছিল, ওর ম্যাথস ছিল না। ও আমাকে ইনিশিয়ালি জিজ্ঞেস করেছিল ম্যাথস কি দরকার। আমি বললাম দেখ, তোর বেসিক লেভেলটা তুই যদি নিজে করে নিস তাহলে না হলেও হবে। তোর ম্যাথস ছিল না, ম্যাথস না থাকা সত্ত্বেও ওর পার্সেন্টাইলটা আমি ওর থেকেই জানবো, যেই পার্সেন্টাইল ও যেই দিয়েছিল ফিজিক্স কেমিস্ট্রির বেসেই দিয়েছে। আর অ্যাডভান্সও দিয়েছিল, অ্যাডভান্স অফ ফিজিক্স কেমিস্ট্রি বেসেই দিয়েছে। ম্যাথস কিছুটাও করে এসেছিল, বসা যায়, মানে কারো ম্যাথ না থাকলেও ও যেইতে বসতে পারে। হয়তো যেই ফিল্ডে ক্যারিয়ার পারসিউ করতে পারবে না, কিন্তু বসতে পারবে। তো ম্যাথসটা কিভাবে ম্যানেজ করেছিলি তুই? ম্যাথস সাবজেক্ট না থাকা সত্ত্বেও ম্যাথসটা কিভাবে ম্যানেজ করেছিস? ম্যাথস স্পেসিফিক্যালি মানে হাই এন্ড ম্যাথস লাগে না, যেরকম 11-12 থাকে, বাট কিছুটা একটা বেসিক্স লাগবেই। মানে যদি হাই লেভেল ফিজিক্স কোশ্চেন করতে হয় তাহলে একটু কনসেপচুয়াল, যেমন ক্যালকুলাস, বেসিক ক্যালকুলাস, তারপরে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, বাকি প্রোগ্রেশন, তারপরে কিছুটা বেসিক জিওমেট্রি, আর অ্যালজেব্রা, একটু অ্যাডভান্স অ্যালজেব্রা, এগুলো একটু লাগবে। তো ওটার জন্য আমার মনে হয় 9-10 থেকে যদি একটু করে যদি ধীরে ধীরে এক্সট্রা যদি পড়ে যদি কিছুটা ম্যাথের যে বেসিক কনসেপ্ট যদি কমপ্লিট করা যায়, কিছু স্ট্যান্ডার্ড বই বুকস আছে, তো সেগুলো যদি করা যায় তাহলে হ্যাঁ, মানে 11-12 কোনো প্রবলেম হবে না, স্পেসিফিক্যালি ফিজিক্সে। ইভেন হাই এন্ড প্রবলেম হবে না। মানে তোকে, তোর যে ম্যাথ স্যার ছিলেন ক্লাস 9-10-এ, তুই নিশ্চয়ই তার সাথে ডিসকাশন করেছিলি স্যারের সাথে। তো স্যার তোকে কিভাবে গাইড করেছেন তুই স্যারের নাম চাইলে বলতে পারিস, বা স্যার তোকে কিভাবে গাইড করেছেন সেটাও তুই বলতে পারিস। হ্যাঁ, স্যারের নাম হচ্ছে স্বরূপ স্যার। আর আমি পার্সোনালি ম্যাথে খুব উইক ছিলাম, মানে ক্লাস 4-এ আমি অলমোস্ট ফেল করতে করতে বেঁচেছিলাম। তো তারপর থেকে স্বরূপ স্যার একটা এটা করেছিল যে ম্যাথটা আমাকে প্র্যাকটিক্যালি বুঝাতো, মানে থিওরিটিক্যালি আমি যেটুকু বুঝতে পারতাম না, তো প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ এক্সাম্পল ওরকম দিয়ে, মানে যেমন পেপার পিসেস ওই সব ইউজ করে বুঝাতো। আর আলটিমেটলি আমি একটু লিড পেয়েছিলাম, মানে যেমন প্রত্যেকটা ক্লাসে তার উপরে ক্লাসে যে এনসিআরটি সেটা আমি কমপ্লিট করেছিলাম। তো ওইরকম করে আমার 9-10-এ কিছুটা টাইম বাঁচে, সেটা আমি 11-12-এর বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো নেওয়ার জন্য ইউজ করেছিলাম। আর বুকস কিছু স্ট্যান্ডার্ড বুকস আছে, যেমন সেনগেজের একটা আছে, আইআইটি ফাউন্ডেশনের, সরি পিয়ারসন অ্যান্ড আইআইটি ফাউন্ডেশন একটা আছে, সেটা ভালো ক্লাস 10-এর লেভেলের। আর সেনগেজের একটা আছে, ওটা ফাউন্ডেশন লেভেলের আছে, ওই বইটা ভালো খুব, ক্লাস 10-এর ওটা, কিন্তু 11-12-এর কনসেপ্ট কভার করে ওটা, খুব ভালো কোশ্চেন আছে। আচ্ছা, মানে আইআইটি ফাউন্ডেশন পিয়ারসনের বইটা, আর সেঙ্গেজের একটা ক্লাস 10-এর ফাউন্ডেশন বই, ফাউন্ডেশন ফাউন্ডেশন সিরিজের বই। ওই বইটা যদি কেউ ম্যাথস না থাকে, ক্লাস 11-12-এ যদি ম্যাথস না নেবে, আই থিঙ্ক ওটা ক্লাস 9-10-এ কিছুটা করে রাখা উচিত। যদি করে নেয়, ম্যাথ না নিয়েও কোনো প্রবলেম নেই। যারা বায়োলজি ফিল্ডের দিকে যেতে চাইছে বা যারা পিওরলি মেডিকেল ফিল্ডের দিকে যেতে চাইছে, তারা এই দুটো অবশ্যই করতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন স্যাম। কোন কোন বই তুই প্রেফার করিস নিটের জন্য? মানে তোর এক্স্যাক্টলি আমি ফিজিক্সটা নিয়ে বেশি ডিসকাশন করবো, বাট স্টিল তুই সব সাবজেক্টই বল, যে কোন কোন বই তুই মানে সাজেস্ট করবি ফার্দার যারা পড়ছে, নেক্সট ইয়ার যারা দেবে তাদেরকে। বুকসের অ্যাকর্ডিং সবচেয়ে প্রথমে তো এনসিআরটি, এনসিআরটি ছাড়া আর কিছুই নেই, মানে ইভেন স্পেসিফিক্যালি ইন বায়োতে। আর আমি বলবো যে যদি বেশি ইন্টারেস্ট থাকে, তার কিছুটা কিছু যে কোচিং এর মডিউলস বা স্পেসিফিক্যালি, মানে পুরোটা নয়, মডিউলস হলে একটু স্পেসিফিক লোকেশন, মানে যেখানে যেখানে বলবে যে মডিউল, কোচিং এর টিচাররা বলে দেবে যে কোনটা কোনটা আন্ডারলাইন করে দেবে, সেগুলোই পড়া উচিত। তার থেকে বেশি অনেকজন দেখি আমি বায়োতে মানে প্রচুর পড়ে দেয়, তো ওটা আমার মনে হয় ওটা ব্যালেন্স লাগবে না, কেন ফিজিক্স কেমিস্ট্রি তখন অনেকটাই উইক হয়ে যাবে তখন, আমার যেটা বলবো। আর তার সঙ্গে আর কিছু কিছু আছে, যেমন এনসিআরটি একটা ফিঙ্গার টিপস, সেটাতে এনসিআরটি নোটস গুলো আছে, প্লাস কোশ্চেন গুলো খুব ভালো বায়োর জন্য। কেমিস্ট্রির আমি বলবো ফিজিক্যাল কেমিস্ট্রিতে কোশ্চেন্স মডিউল করা ভালো। আর অর্গানিক ইনঅর্গানিক আগেন এনসিআরটি,
স্যারের যদি কোনো নোটস থাকে বা মডুলার নোটস থাকে সেটা ভালো। আর ফিজিক্সে স্পেসিফিক্যালি এনসিআরটি টাইপের কোশ্চেন করার জন্য এনসিআরটির ফিঙ্গার টিপসটাই ভালো একই। আর মডিউলটা ভালো। আর ইভেন যদি খুব হাই এন্ড কোশ্চেন করতে হয় তাহলে সেনগেজ নিটের সিরিজে বা ইভেন সেনগেজ যেই অ্যাডভান্সড সিরিজে বিএম শর্মাটা করা যেতে পারে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এনসিআরটি ফিঙ্গার টিপস এতদিন করাতাম না, তো সায়েমের কথা শুনে আমি ভাবছি নেক্সট এই সেশন থেকে এনসিআরটি ফিঙ্গার টিপসটা ভালো। মানে আমি আগে দেখেছি, বাট আমার মনে হতো সেঙ্গে যেই সিরিজটা করলে কভার আপ হয়ে যায়। নতুন এডিশনে ভালো অ্যাড করেছে, নতুন এডিশনে কোশ্চেন ভালো অ্যাড করেছে। আচ্ছা হ্যাঁ, নতুন এডিশনটা আমি স্পেসিমেন পেয়েছি, আমি নেক্সট এই সেশন থেকে তাহলে নতুন এডিশনটাও করাবো। এটা বলতে পারি যেই মেন্সের জন্য স্পেসিফিক্যালি আমি কোনো প্রিপারেশন স্টার্ট করিনি, বাট ডিসেম্বর যখন আমার পুরো সিলেবাসটা শেষ হয়ে গেছে তখন আমার একটু হাই লেভেলের কোশ্চেন করার ভালো লাগতো। কারণ এইবারে তো হাই লেভেল সবাই প্রেডিক্ট করছিল যে হ্যাঁ এক্সামটা অনেক ডিফিকাল্ট হবে, মানে স্টার্টিং যে নিট 226 হওয়ার কথা ছিল, কিন্তু ইজি হলো বাই দ্য ওয়ে। কিন্তু ঠিক আছে, মানে আমি তখন ডিসেম্বর থেকে স্টার্ট করেছিলাম যেই মেন্সের প্রিপারেশন। তখন আমি ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি অব্দি পুরো জাস্ট আমি যেই মেন্সের বিভাগী করতাম। এমটিজি যে বইটা আছে 36 ইয়ার্স, এখন মনে হয় 40 ইয়ার্স হয়ে গেছে, সেই বিভাগী বইটাই প্রত্যেকটা কোশ্চেন আমি করতাম। মানে বেসিক যে পড়াশোনা সেটা সবারই সেম, তারপরে আমি কোশ্চেন আমি যে কোনো জায়গা থেকে অ্যাপ্রোচ করতে পারি, যেই জন্য আমি যেই মেন্সের পিআইকিউ করলে এনাফ। আচ্ছা, তো যেই পার্সেন্টাইলটা কেমন ছিল? যেই মেন্সের পার্সেন্টাইল সেশন টুটা আমি দিইনি, সেশন 1 জানুয়ারি অ্যাটেম্পটায় 99.24 সামথিং পার্সেন্টাইল আছে। আর ফিজিক্সটাই 99.997 পার্সেন্টাইল। ফিজিক্সে সায়েমের খুব ভালো পার্সেন্টেজ ছিল, 99.997। ইনফ্যাক্ট আমি এইবারেও ভাবছিলাম যে ফিজিক্সে খুব ভালো হবে, আনফর্চুনেটলি এইবারে নিটেতে একটু কমে গেছে। তো ওটা নিয়েও আমরা ডিসকাশন করব। আচ্ছা সায়েম, তো রুটিন কি ছিল? স্পেসিফিক কোনো রুটিন ছিল বা স্টাডি প্ল্যান কি ছিল বা রিভিশন প্ল্যান কি ছিল? স্টাডি প্ল্যান বলতে গেলে আমি সাজেস্ট করবো যে স্টাডি প্ল্যান সবসময় ফ্লেক্সিবল রাখা উচিত। কেন সবসময় 2 বছর পুরো সেম টাইপে কখনো চলতে পারে না, কিছু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, কখনো ব্যাকলগ থেকে যাবে, কখনো অ্যাডভান্সের সিলেবাস চলবে, কখনো কোনো স্কুলের প্রেশার পড়বে, তো ওইটার অ্যাকর্ডিং এ ফ্লেক্সিবল রাখা উচিত। আর ওরকম করে স্টাডি টাইম তো ফ্লেক্সিবল কিছু, মানে ফ্লেক্সিবলটা রাখা উচিত। তো নর্মালি 8 আওয়ার্স থেকে 12 আওয়ার্স সেলফ স্টাডি রাখা উচিত আমার যেটা মনে হয়। আর এরকম আমি শিফটে ডিভাইড করে দিতাম, যেমন মর্নিং শিফট, আর তারপরে নুন শিফট, ইভিনিং শিফট, এরকম করে ভাগ করে দিতাম। স্কুল থাকলে আমার মর্নিং শিফটটা হতো না, বাট আমি ম্যানেজ করে নিতাম তারপরে। আমি বলবো যে স্টাডি টাইম এরকম করে ফিক্স রাখা কখনো উচিত নয়। আর রিভিশন প্ল্যানটা এক্স্যাক্টলি কি ছিল? রিভিশন প্ল্যান আমি যেরকম যেরকম টিউশনে যেরকম এক্সামের স্কেডিউল করাতো, আকাশে যেরকম কোচিং এ যেরকম এক্সামের স্কেডিউল ছিল তার অ্যাকর্ডিং আমি করতাম, সেরকমই আমি রিভিশন করতাম। অনেকজন কি করে যে না পড়ে এক্সাম দিয়ে দেয়, তো ওটা অ্যাকচুয়ালি এক্সামটা অ্যাকচুয়ালি মার্কসের জন্য নয়, ওটা ইমপ্রুভমেন্ট নিজের রিভিশন করার জন্য। তো এক্সামের আগে ভালো করে রাত এক দুদিন আগে বা মিনিমাম 5-6 দিন আগে থেকে তো স্টার্ট করে দেওয়া উচিত ভালো করে সিরিয়াস পড়া ওই রিভিশনটার জন্য। মানে এক্সাম হলে তার একটা প্ল্যানিং করে সেটা স্টার্ট করে এক্সামটা ঠিক মতো দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা সায়াম, অনেকেই মেদিনীপুরে আছে, অনেক নিউমেরাস টিউশনস, এক একটা সাবজেক্টে 3-4 জন টিচার, অনেক ইনস্টিটিউট। বাট তোর ক্ষেত্রে আমি সেটা দেখিনি, কেন কি যেহেতু তোর বাড়ির সাথে মায়ের সাথে আমার ফ্রিকোয়েন্টলি কথা হতো, বা সৌনকের ক্ষেত্রে আমি তাই দেখেছি। মানে তোদের নাম্বার অফ টিউশনস কম, বা তোরা একটাই কোচিং এ পড়তিস। তোরা একটু বল যে তোরা মানে তোদের কোনো সময় ইনসিকিউরিটি ফিল হয়নি যে না সবাই এত জায়গায় যাচ্ছে, আমারও যাওয়া উচিত, আমারও কিছু করা উচিত? না তোরা সেলফ স্টাডির উপরই বেশি জোর দিয়েছিস? ইনসিকিউরিটি ফার্স্টে মনে হতো, বাট আমার 9-10-এও অনেক টিউশন ছিল। আমার বায়োতে প্রত্যেকটা একটা সাবজেক্টে একটা করে ছিল। আর ফিজিক্সে তারপরে আমি অনিরুদ্ধ স্যারের কাছে পড়ি। তো আমার 11 স্টার্টিংটা আমার এটা মনে হয়েছিল যে অনেকটা দিক, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটির টিউশন বা কোচিং করলে আমার মনে হয় আমি খুব মানে নিজেকে ডিস্টার্ব ফিল করতাম, আর অনেকটা স্ক্র্যাম্বলড হয়ে যেত। মানে ভালো করে সিলেবাস এই পাশে একটা চলছে, ওই পাশে একটা চলছে, তাই ভালো করে নিজে অ্যারেঞ্জ করতে পারতাম না, দিয়ে কিছুটা কিছুটা ইনকমপ্লিট হয়ে যেত। তো ওরকম করে আমার মনে হচ্ছে সেলফ স্টাডি করা অনেক বেটার। আর নিটে স্পেশালি সেলফ স্টাডি করেও অনেক ভালো মার্কস আসতে যায়। মানে এটাই ব্যাপার, যদি কেউ টিউশনের সাথে টাইম অ্যাডজাস্ট করতে পারছে সে টিউশন নিতে পারে। হ্যাঁ। যদি কেউ অ্যাডজাস্ট করতে পারছে না, ইটস ওকে, ইনসিকিউর হওয়ার কোনো দরকার নেই। বা এই স্যারের কাছে সবাই যাচ্ছে, বা ধরুন আমার কাছে আসছে, বা অন্য স্যারের কাছে যাচ্ছে, আপনাকেও যেতে হবে তার কোনো মানে নেই। আপনি দেখুন যে ইমপ্রুভমেন্টটা আসছে কিনা, ইমপ্রুভমেন্ট এলেই হলো। টিচার আমার মনে হয় খুব বেশি ম্যাটার করে না, আনলেস এন্ড আনটিল দ্য ডাউটস আছে, ডাউটস গুলো ক্লিয়ার করতে পারলেই হলো যে কোনো টিচার, যে কোনো সাবজেক্টের টিচার। আর যেটা আমার মনে হয় সায়ামও এগ্রি করবে এটার সাথে, যে সেলফ স্টাডিটা সব থেকে বেশি জরুরি। সেলফ স্টাডির জন্য যেন অ্যাম্পল টাইম থাকে। যদি সেলফ স্টাডি করতে পারে স্টুডেন্ট নিজেকে অ্যানালাইজ করতে পারবে, ইমপ্রুভও করতে পারবে। আমি একটা রুলের কথা শুনেছিলাম 50% 50%, যেটা মানে 50% প্রত্যেক দিনের 50% টাইম নিউ টপিক
শেখার জন্য দেওয়া উচিত, আর সেই আগেন 50% যে বাকি টাইমটা সেটা রিভিশন করে দেওয়া উচিত। তো রিভিশনটা খুব ইম্পর্টেন্ট, মানে অনেকজন রিভিশনটা লিভ করে দেয় আর কি, টিউশনের চক্করে শুধু শুধু নিউ নিউ টপিক গ্র্যাব করে দিয়ে আলটিমেটলি যে পুরোনো টপিকগুলো সেগুলো ভুলে যায়, দিয়ে সেম সেম কোশ্চেন যখন আসবে সেটা সেম কোশ্চেনটাই করতে পারে না। তো অ্যাকচুয়ালি ওটাই ফোকাস করা উচিত রিভিশনে। আচ্ছা সায়াম, আজ যেহেতু পডকাস্ট করছি, আজকে হোপফুলি ইভিনিং বা কালকে সকালে রিলিজ হবে। ইন দ্য মিন টাইম আমাদের এডুকেশন মিনিস্টার অলরেডি রেজিগনেশন দিয়ে দিয়েছেন। তো যেটা বলার সেটা হচ্ছে, আমি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে যাচ্ছি না, ঠিক আছে? আমি জাস্ট এটাই বলবো যে সায়ামের প্রথমবার নিটের মার্কস ছিল 700 জেনুইনলি। কেন কেউ আকাশে পড়তো, আকাশে টিচারও তাই জানিয়েছেন, যারা আকাশে পড়ে সেই সব স্টুডেন্টরাও শুনেছে, আমিও নিজেও দেখেছি। মানে আমরা ওই ওএমআর যে সিট হয়, ওএমআর সিট ক্যালকুলেট করে মিলিয়ে দেখে নিই। তো আমার কোশ্চেন হচ্ছে যে এই যে রিনিট হলো, এর ইম্প্যাক্টটা তোর উপর কতটা এসেছিল, বা রিনিটের টাইমে তোর একটু এক্সাম হলে আমি শুনেছি একটু ক্যাওস বা কিছু হয়, সেই এক্সপিরিয়েন্সটা আমাকে বল। যার জন্য হতে পারে, আমি বলবো না যে না হয়তো নাম্বার বাড়তো বা কিছু হতো, ঠিক আছে, ইটস ওকে, বাট তুই যে লেভেলের স্টুডেন্ট আমার মনে হচ্ছে আর একটু বেটার হতে পারতো। সেটা কি কোথাও তোর মনে হচ্ছে কি ইম্প্যাক্ট করেছিল? হ্যাঁ, ওটা তো অবভিয়াসলি নিটের পরে যে পেপার লিকের কথা শুনলাম সেটা অবভিয়াসলি অনেক ইম্প্যাক্ট করেছিল। কারণ ব্যাপারটা হচ্ছে আমি ভেবেছিলাম যে মানে এই পাশে তো কিছু পেপার লিকের কথা আমি শুনিনি, মানে কিছুটা রিজনাল সাইডে লিক হয়েছিল, তো ওই রিজনাল জন্য মানে পুরোটা লিক করে মানে আমার অলরেডি একটা শক লেগেছিল ওটার জন্য। আর তারপরে আমি অনেকটা ডিমোটিভেট হয়ে যাই অ্যাকচুয়ালি, কারণ আমি জানি যে আমি অলরেডি আমার বেস্ট দিয়েছিলাম লাস্ট 2-3 মাসে। অলরেডি M720 টেস্ট সিরিজ চলছিল, তার সঙ্গে আমি অনেকটা রিভিশন করছিলাম নিজে নিজে। তো তারপরে যখন দেখলাম যে হ্যাঁ পুরোপুরি যতটা এফোর্ট দিয়েছিলাম পুরোপুরি মানে মিলে গেছে, আর কিছু নেই, তো আমি ভাবলাম তখন আমি অনেকটা ডিমোটিভেট হয়ে গেলাম। আর তারপরে তো হ্যাঁ, আমার রিনিটের এক্সাম হলটা কিছু ডিসক্রিপেন্সি হইলো, যেটা আমি মানে নর্মাল ভাবি না, বাট হ্যাঁ অনেক জায়গায় রিপোর্ট করেছে হ্যাঁ ওটা নর্মালি করা হয়েছিল। যেমন 15 মিনিটসের যে এক্সট্রা টাইমটা সেটা নর্মালি দেওয়া হয়েছিল পেপারের কমপ্লিট করার জন্য, মানে পুরো ফুল টাইম দেওয়া হয়েছিল এক্সাম করার জন্য 3 hours 15 minutes। বাট আমাদের যে 15 মিনিটস যে টাইমটা দিয়েছিল সেটা হচ্ছে আমার সেন্টারে স্পেসিফিক, আমি জানি না কোথায় কি করেছে, বাট আমাদের সেন্টারে 15 মিনিটস অফ জাস্ট অফিসিয়াল ওয়ার্কই কমপ্লিট করার জন্য দিয়েছিল। মানে আমাদের এক্সামটাই 15 মিনিটস পরে স্টার্ট হয়েছিল, জাস্ট আমাদের শুধু জাস্ট সাইন বাইন গুলো করতে 15 মিনিটস রেখে দিয়েছিল। তারপরে আমরা পেপার অনেক পরে স্টার্ট করেছি। মানে এই যে নিট হচ্ছে না, নিটের ইনস্ট্রাকশন বা টিচারদের যদি একটা ট্রেনিং হয় বা ইনস্ট্রাকশন গুলো যদি সঠিকভাবে যায়, তাহলে স্টুডেন্টদের মার্কসে কিছুটা হলেও সেটা ইম্প্যাক্ট পড়ে। আমি বলবো না যে খুব বেশি পড়বে বা বিশাল আমি সেই সবে যাচ্ছি না, বা কি হতো সেটা আমি বলছি না, বাট হতে পারে কোনো স্টুডেন্টের হয়তো 640 জায়গায় 614 জায়গায় 630, 5 মিনিটে 3টে কোশ্চেন হলে তাহলে তো 12 মার্কস ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো এইগুলো আমার মনে হয় একটু দেখা উচিত। আর অবভিয়াসলি রিনিট এটা কাউকে খুব ভালোভাবে ইম্প্যাক্ট, মানে কারোর জন্য খুব বেটারমেন্ট হয়েছে না, আমি আগে যা পাচ্ছিলাম তার জন্য ভালো হয়েছে। তো এটা হয়ে গেছে আনফরচুনেট, মানে পরে যেন মানে যেন না হয়, আমাদের সবারই রেসপন্সিবল থাকা উচিত। আর আর একটা কোশ্চেনে যাব, যে তুই বললি যে তোর টিউশন কম ছিল, অনলি ফিজিক্স তুই পড়তিস, বাকি আকাশে পড়তিস। কেমিস্ট্রি বায়োলজি ছিল না। কেমিস্ট্রি বায়োলজি কোনো টিউশন ছিল না, কেমিস্ট্রি বায়োলজিও নিজে সেলফ স্টাডি করেছে আর আকাশে পড়তো। আচ্ছা আচ্ছা স্যাম, তুই নেক্সট ইয়ার যারা জুনিয়ররা দিচ্ছে, মানে ক্লাস 12 এখন যারা আছে বা যারা রিপিট করছে, তাদের জন্য তুই যদি কিছু অ্যাডভাইস দিস, মানে তুই অ্যাজ এ স্টুডেন্ট তোর যদি না হতো তুই কিভাবে জিনিসগুলো ডিটারমাইন করতিস। ইনফ্যাক্ট আমি একটা জিনিস বলে দিই, সাহেবের সাথে আমি এতটাই ক্লোজ, ও যেদিন এক্সাম দেয় তারপরে দিন এসে আমাকে বলে স্যার আমি হয়তো রিপিট করবো, আমি জানি 600 1520 আসবে, কিন্তু স্যাটিসফাইড ছিল না। আমি আবার ওকে বলি যে না ঠিক আছে হয়ে গেছে, ও পিজির জন্য পরে এফর্ট দিলে, শুধু শুধু ইয়ার লস না করে পরে এফর্টটা দেওয়া উচিত। তো আমি জাস্ট এটাই বলবো যে তুই যদি ওই জায়গায় থাকতিস, তোর ইয়ারে হলো না, যদি কোনো কারণে না হতো, তুই কিভাবে নিজেকে স্ট্রেংথেন করতিস বা কিভাবে আবার অ্যাপ্রোচ করতিস? স্ট্রেনথেন করা এটাই যে মানে নিজে যেটা ফার্স্ট এফোর্টটা দিয়েছিলাম ওটাই একটা প্রুফ যে অলরেডি আমি কিছুটা এফোর্ট দিয়েছিলাম। আমাকে যদি রিপিট করতে হতো তাহলে আমি তার উপরে বিল্ড আপ করতাম, মানে একদম জিরো থেকে থট প্রসেস স্টার্ট করতাম না যে একদম কিছু জানি না বলে। যতটা হয়েছে তার উপরে বিল্ড আপ করা। আর ইভেন এখন আমার মনে হয় যে এই রিসেন্ট টাইমে কনসেপচুয়াল লার্নিং এখন বেশি ইম্পর্টেন্ট। কেন অনেকজন কি করে যে শুধু পিওয়াইকিউজ গুলোকে মুখস্থ করে চলে যায়, যে এখন আগে আসতো যেরকম ফিজিক্সের একই টাইপের প্যাটার্নের কোশ্চেন আসতো, এখন খুবই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। তো কনসেপ্টে মানে ফোকাস করা বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। আর সিলেবাসটা মানে কোন টাইমে, হোয়াট ইজ আইডিয়াল টাইম টু কমপ্লিট ইয়োর সিলেবাস? আইডিয়াল টাইম 12th ক্লাসের জন্য আইডিয়াল টাইম আমার মনে হয় অক্টোবর নভেম্বরের দিকে কমপ্লিট সিলেবাস মানে করে দেওয়া উচিত, উইথ রিভিশন। হ্যাঁ, উইথ পার্শিয়াল, মানে যেরকম
অন সিলেবাস এরকম রিভিশন চলে তার সঙ্গে মানে 1 to 2 টাইমস রিভিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে হয়তো কেউ মডার্ন ফিজিক্স পড়ছে, আমি ফিজিক্সের কথা বলছি, সেই ইলেকট্রোস্ট্যাটটাও তার সাথে রিভাইজ করলো। আমরা এক্সামটা ওইভাবেই নিই, সমস্ত ইনস্টিটিউটই ওইভাবে এক্সাম নেয়। আচ্ছা স্যাম, লাস্ট কোশ্চেন, পডকাস্টের শেষ দিকে চলে এসেছি। তুই ফার্দার তোর প্ল্যানিং কি? আর অবশ্যই তোর সাথে তো আমি টাচে থাকবোই, আমাদের পাশাপাশি বাড়ি তো প্রায় দেখা সাক্ষাৎ হয়। ফার্দার তোর প্ল্যানিং কি? ফার্দার প্ল্যানিং তো কাউন্সিলিং এর উপর ডিপেন্ড করবে, কেন আমি স্টেট কাউন্সিলিং আর অলরেডি কাউন্সিলিং আমার কিছুটা ভালো অপশন হচ্ছে। আহ, বলে দেবো কি মানে চয়েস থেকে? হ্যাঁ, তোর যদি কোনো চয়েস থাকে বা তুই কোনো কোনো জায়গায় যেতে চাইছিস, তুই শেয়ার কর। তোর যদি মনে হয় তুই শেয়ার করতে পারিস, তোর যদি মনে হয় না এখন শেয়ার করবো না, আমি পরে, মানে ইটস আপ টু ইউ। হ্যাঁ, আমার মনে হয় শেয়ার করা এখন ঠিক হবে না, কারণ অনেক কিছু মানে ভেরিং অপশন হচ্ছে আর কি, মানে লোয়ার এমসও হচ্ছে, তারপর এসএসকেএম আর এমসিকে মানে সিএম ক্যালকাটা সিএমসি ওগুলো হচ্ছে। আমার এখন একটু হোল্ড করে দেওয়া হচ্ছে। আর আমি দেখছি অল ইন্ডিয়া কোটার মধ্যে জিপমার সেকেন্ড ক্যাম্পাসটা যদি হয়, কারাইকাল ক্যাম্পাস, যেটা হচ্ছে এখন খুব আন্ডার রেটেড, বাট হ্যাঁ জিপমারের ইনস্টিটিউশন আন্ডার একটা সেন্টার কলেজ, তো অনেক বেশি রেপুটেশন, যেটা এখন বিল্ড আপ হবে ওটা অনেক। ওকে স্যাম, it's been a very nice 3 years with you, teaching you, কি বলবো মানে 3 বছর স্যামকে পড়িয়ে আমি খুব মজা পেয়েছি। আমি এটাই বলতে চাই, মানে যে কোনো কোশ্চেন দিতাম ও একদম এক্সট্রিম এক্সট্রিম পর্যন্ত ট্রাই করতো। ক্লাস 10-এও ক্লাস 11-এর সাথে ক্লাস করতো, তখন ও এফোর্ট দিত যে যাতে ও 11-এর মতোই মার্কস পেতে পারে। আর এই আমি চাইবো এই অ্যাটিটিউডটা নিয়ে তুই পড়াশোনা কর, তোর ফার্দার এগিয়ে যা। আর আর যদি ইনকেস জুনিয়রদের কোনো প্রবলেম হয়, আমি তখন তোর নাম্বার শেয়ার করবো বা তোর মেল আইডি শেয়ার করে দেবো, তুই একটু হেল্প করে দিস। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নয় জুনিয়রদেরকে গাইড করতে। আমি অনেক বেশি হেল্পফুল, মানে আমি আমি নিজেকে মনে করি যে আমি একটু একটু অ্যাটলিস্ট কনস্ট্রাকটিভ সাজেশন দিতে পারি, কেন আমি বুঝি তো মানে কেমন আমি রিয়েলি আমি নিজে সেলফ স্টাডি করেছি, তো কি কি প্রবলেম হবে মানে স্পেসিফিক্যালি কিভাবে ডিল করতে হবে সেটা আমি একটু ভালো করে বুঝি। থ্যাংক ইউ স্যাম, থ্যাংক ইউ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। ওকে।